2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং 2015-16 অর্থ বছরের সম্পূর্ণ বাজেট এই মহান সংসদে আপনার অনুমতিক্রমে উপস্থাপন করব। 2016-17 অর্থ বছরের বাজেট ঘোষণা, 3,40,605 কোটি টাকার বাজেট প্রস্তাবনা, প্রবৃদ্ধির লক্ষ্য 7.2%। শুল্ক বাড়ছে না নিত্য পণ্যের উৎপাদনে, বাড়ছে তামাকজাত পণ্য, সিম কার্ড আর রদের দাম, কমছে কৃষি যন্ত্র, সিলিন্ডার গ্যাস ও মোটরসাইকেলের দাম, বহাল থাকছে প্যাকেজ ভ্যাট। ক্ষুদ্র ও মধ্যম সারির বাণিজ্যে এবারের বাজেট সুযোগ তৈরি করবে বলছেন ব্যবসায়ী নেতারা, বাস্তবায়নের ব্যাপারে সংশয় সিপিডির। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে বাধা নেই, ভাঙতে হবে 90 দিনের মধ্যে, হাইকোর্টের রায় আপিলে বহাল। এবং ঈদ উপলক্ষে 1 জুলাই থেকে 10 দিন সিএনজি স্টেশন 24 ঘন্টা খোলা থাকবে। ঈদের আগে পরে 3 দিন মহাসড়কে চলবে না ভারী যানবাহন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 2016-17 অর্থ বছরের জন্য 3,40,605 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নতুন অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.2%। রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,42,752 কোটি টাকা। এরপরও বাজেটে ঘাটতি থাকবে 97,853 কোটি টাকা, যা অভ্যন্তরীণ ঋণ, বিদেশি সহায়তা থেকে মেটানো হবে। সানমির রূপলের রিপোর্ট। দেশের 46তম আর নিজের 10ম বাজেট পেশ করতে কালো ব্রিফকেস হাতে দুপুরের পর সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর বিকেল 3টা 36 স্পিকারের অনুমতি পেয়ে বাজেট বক্তৃতা শুরু করেন। 2016-17 অর্থ বছরের দীর্ঘ বক্তব্যে অর্থনীতিকে শক্তিশালী করতে নানা কর্মকৌশলের বর্ণনা তুলে ধরেন অর্থমন্ত্রী। এরপর আগামী অর্থ বছরের জন্য 3,40,605 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। মোট ব্যয় হচ্ছে 3,40,605 কোটি। অনুন্নয়ন ব্যয় 1,88,000। বাজেটে ঘাটতি হচ্ছে 97,853। গতবার ছিল 87,165। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ধার্য করা হয়েছে 1,10,000। এক্সপোর্ট ক্রেডিট 3,000 কোটি টাকা সহ স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প ব্যয় 12,646 কোটি টাকা হবে। এর ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দাঁড়াবে 1,23,364 কোটি। আগামী অর্থ বছরের জন্য এই বাজেট বাস্তবায়নের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় 2,42,752 কোটি টাকা। এরপরও ঘাটতি থাকবে 97,853 কোটি টাকা, যা মোট বাজেটের 5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে ধরা হয়েছে 1,10,700 কোটি টাকা। মূল্যস্ফীতি 5.8% আর প্রবৃদ্ধি 0.2% বাড়িয়ে লক্ষ্যমাত্রা ধরা হয় 7.2%। মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার 19,61,017 কোটি টাকা। জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসে 1 জুলাই 2017 থেকে কার্যকরের ঘোষণা দেওয়া হয়। আমরা 2016-17 অর্থ বছরে অত্যন্ত সচেতনভাবে 7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। মোটেই উচ্চাভিলাষী নয় এবং সহজেই বাস্তবায়নযোগ্য। এই প্রেক্ষাপটে 16-17 অর্থ বছরে 5.8% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মোট রাজস্ব আয় এই বছরে হবে 2,42,752। গতবারের সংশোধিত মনে করে দিই 1,77,400 ছিল। এটাকে উচ্চাভিলাষী আপনারা অবশ্যই বলতে পারেন। এতে এনবিআর কর হারটা বিশেষভাবে বাড়বে, কেন গতবার তাদের বেশ কিছু অবনতি হয়েছিল। এনবিআর বহির্ভূত কর সেটাও বাড়বে, কর ব্যতীত প্রাপ্তি সেটাও বাড়বে। আসছে অর্থ বছরে বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামোকে। কৃষি, পল্লী উন্নয়ন, পল্লী প্রতিষ্ঠান, পানি সম্পদ এবং সংশ্লিষ্ট অন্যান্য সেটি হবে 24.5%। বিদ্যুৎ ও জ্বালানি খাতে থাকবে 13.5% এবং যোগাযোগ, সড়ক, রেল এবং সেতু সহ সবকিছুতে থাকবে 25.8%। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শেষে 30 জুন 2016-17 অর্থ বছরের বাজেট পাশ হবে। আগামী 1 বছরের স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নের হিসেব নিকেশ তুলে ধরলেন অর্থমন্ত্রী। উচ্চ লক্ষ্যমাত্রার প্রত্যাশা পূরণে আরও এক ধাপ এগিয়ে যাবে কি বাংলাদেশ? জনগণের আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন ঘটাতে পারবে এই বাজেট?
এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী 1 বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেটের বাস্তবায়নের চিত্রের উপর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে বেশ কিছু পণ্যের নতুন শুল্কায়নের প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দরদামে পরিবর্তন হতে পারে। এছাড়া আমদানি শুল্কেও রয়েছে বেশ কিছু পরিবর্তন, যার প্রভাব পড়বে আমদানি করা এসব পণ্যের দরদামে। বিস্তারিত ইমতাজ আহমেদের রিপোর্ট। হোটেল সহ অন্যান্য সুবিধা নির্মাণের এবারে বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাবনায় বাড়বে সিগারেট সহ সব ধরনের তামাকজাত পণ্যের দাম। পাশাপাশি দাম বাড়ার সম্ভাবনার তালিকায় রয়েছে বোল্ডার স্টোন, ভাঙা স্টোন, অপটিক্যাল ফাইবার কেবল, বাস, লরির টায়ার, ওয়াশিং মেশিন, ট্রান্সফরমার ইত্যাদি। এছাড়া বাজেট প্রস্তাবনায় আগামী অর্থ বছরের জন্য বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ফলে দেশের বাজারে এসব পণ্যের দাম বাড়বে। এই তালিকায় রয়েছে আমদানি করা চাল, কাঁচা রাবার, বিদেশি বই, টেলকম পাউডার, ইসিজি পেপার, কর্নফ্লাওয়ার ইত্যাদি। বেশ কিছু পণ্যের দর নিয়ন্ত্রণে রাখতে 2016-17 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী শুল্ক কমানোর প্রস্তাব করেছেন। এ তালিকায় রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র, পিভিসি শীট, সিমেন্ট শিল্পের কাঁচামাল, এলইডি ল্যাম্প, পেট্রোলিয়াম জেলি, এলপিজি সিলিন্ডার, কৃষি যন্ত্রপাতি, কয়লা, ফায়ার ডোর। এছাড়াও দাম কমতে পারে এমন আরো যেসব পণ্য রয়েছে তা হলো হাইব্রিড গাড়ি, মোটরসাইকেলের যন্ত্রপাতি, ভিডিও কনফারেন্স ডিভাইস ইত্যাদি। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 2016-17 অর্থ বছরের বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ব্যবসায়ী ও ভোক্তাদের। কেউ বলছেন এত বড় বাজেট বাস্তবায়নের জন্য সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, আবার অনেকের মতে এক শ্রেণীর ব্যবসায়ীরা এতে বেশি লাভবান হবে। তবে নতুন বাজেটকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। 50 বস্তা, 100 বস্তা, 1000 বস্তা, 2000 বস্তা যারা স্টক করে দিয়ে দিচ্ছে এগুলো লাভ। দামটা কমলে সবাই বেশি করে কিনবে, বেশি করে খাবে, আর আমাদের বিক্রয়টা বাড়বে। কমলে তো গ্রাহকদের জন্য ভালো হবে, আমাদের জন্য খারাপ হবে, কারণ আমরা অনেক মাল আগের থেকে স্টক করে রাখছি। আগের মাল কিনছি সাপোজ 10 টাকা দিয়ে, বিক্রি করছি 12 টাকা। এখন যদি এমআরপি 10 টাকা করে তাহলে আমি লাভ করবো কি? যারা গ্রামে বাস করে 70% লোকজন, তারা কিন্তু আসলে খুব অসহায়। তাদের কিন্তু সামর্থ্যের মধ্যে সবকিছু থাকতে হবে। বাচ্চাদের বইটা আমি যুক্তিসঙ্গত মনে করি না, কারণ কি বইয়ের দাম যত কমবে তত আগ্রহটা বাড়বে, এবং দেখা যাচ্ছে যেখানে ইলেকট্রনিক্স, টিভি, ফ্রিজ এগুলোর দাম বাড়তেছে, সেখানে বাচ্চাদের বইটা মানে দাম বাড়ানোটা খুবই অযৌক্তিক। কোনো সময় দেখি নাই যে বাজেটের পরে বাজারে দ্রব্যমূল্য কমেছে, সব জিনিসেরই দাম বেড়ে যায়। তার মধ্যে এবার রোজার একটা বাড়তি একটা চাপ প্লাস বাজেটের একটা চাপ, এই সব দুটো মিলে 2016-17 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে 31,509 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, দুস্থ ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার পাশাপাশি আগামী অর্থ বছরে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতার বৃদ্ধিতেও নজর বাড়াবে সরকার। তবে বিশ্লেষকরা বলেছেন, সামাজিক নিরাপত্তার চেয়ে জনশৃঙ্খলায় বরাদ্দ বাড়ানো বাজেট নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এখনো দেশের প্রায় 21% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। আর প্রতি বছরের বাজেটেই সরকার বৃহৎ এ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তার আওতায় নানা কর্মসূচি গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় এবারও খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতে 10,447 কোটি টাকা বরাদ্দ দিলেন অর্থমন্ত্রী, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 1,177 কোটি টাকা বেশি। বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 5% বৃদ্ধি করে 31,50,000 এবং ভাতার হার 100 টাকা বৃদ্ধি করে 500 টাকায় উন্নীত করা। বিধবা, স্বামী নিগৃহীতা, দুস্থ মহিলার ভাতার হার 100 টাকা বাড়িয়ে 500 টাকা এবং ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে 11,50,000 উন্নীত করা। এবারের বাজেটে বরাদ্দ বেড়েছে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতেও। এ খাতে অর্থমন্ত্রী 2015-16 অর্থ বছরের বাজেটে 13,630 কোটি টাকা প্রস্তাব করলেও পরে সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় 17,419 কোটি টাকায়। এরই ধারাবাহিকতায় এবারের বাজেটে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে 21,062 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এর আওতায় পুলিশ বাহিনীতে 50,000 নতুন পদ সৃষ্টি করা হবে বলেও সংসদকে জানান তিনি। দক্ষ, শক্তিশালী এবং আধুনিক মন মানসিকতা সম্পন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই। এছাড়া সেনা, নৌ, বিমান ও সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর সামর্থ্য, কার্যক্ষমতা বৃদ্ধি এবং এসব বাহিনীর আধুনিকায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়াও সাইবার অপরাধ প্রতিরোধে আলাদা সংস্থা স্থাপন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তবে অর্থনীতিবিদরা বলছেন, সামাজিক নিরাপত্তার চেয়ে জনশৃঙ্খলা খাতে বরাদ্দ বাড়ানো সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এটা একটু বিস্ময়কর যে জনশৃঙ্খলা এবং জননিরাপত্তা খাতে এবার গত বছরের প্রস্তাবিত ব্যয়ের তুলনায় 54% ব্যয় বাড়তি প্রস্তাব করা হয়েছে।
অথচ সামাজিক সুরক্ষা খাতে গত বছরের প্রস্তাবিত ব্যয় বাড়বে মাত্র 12%। বক্তব্য শুরুতে যেরকম বলা হয়েছিল যে সমতাধর্মী ইনক্লুসিভ বাজেট, তার সঙ্গে ঠিক মেলে না। তবে বরাদ্দের টাকা যথাযথ ব্যয় নিশ্চিত করার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, মধ্যরাতে শেষ হলো ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শনিবার ভোট, প্রস্তুতি সম্পন্ন। বাজেটে দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অর্থমন্ত্রীর নেওয়া পদক্ষেপকে যৌক্তিক বললেও সমস্যা সমাধানে দেয়া নির্দেশনা বাস্তবায়নের ব্যাপারে সংশয় প্রকাশ করেছে সিপিডি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিডি কার্যালয়ে 2016-17 অর্থবছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একথা বলেন। আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা যে এই সমস্যা চিহ্নিতকরণ করার পরে যে পথ নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলির বাস্তবায়নের কৌশল এবং তার সক্ষমতা নিয়ে। 7.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আমরা অত্যন্ত বাংলাদেশের জন্য প্রয়োজনীয় মনে করি। আপনারা লক্ষ্য করে দেখুন যে গত 2 বছরে ব্যক্তি খাতের বিনিয়োগের পতন ঘটেছে। তাহলে আগামী বছর ব্যক্তি খাতে কিভাবে বাড়তি টাকা আসবে সেইটি এখন বড় বিবেচনার বিষয়। বাংলাদেশের ব্যাংকিং খাতের বর্তমানে যে দুরবস্থা চলছে তার কোনো মৌলিক সমাধানের পথে না যেও আবার 2000 কোটি টাকাকে সেইখানে দেওয়া হবে। যারা আমাদের টাকা শোধ দিল না তাদের লাভের টাকা পূরণ করার জন্য এখন সরকারের ট্যাক্সের টাকা লোকসানে যেতে হবে এবং তারপর আমাকে বলা হচ্ছে আরো ট্যাক্স দেওয়ার জন্য। প্রস্তাবিত বাজেটকে শিল্প বান্ধব উল্লেখ করে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলো। এফবিসিসিআই এর মতে ক্ষুদ্র ও মধ্যম সারির ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করবে বাজেট। ডিসিসিসিআই বলছে বাজেটের আকার বড় হলেও শিল্প বিনিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত ছিল। বৃহস্পতিবার বাজেটের প্রতিক্রিয়ায় মন্তব্য করে ব্যবসায়ী সংগঠনগুলো। সরকার রিয়েলাইজ করেছেন যে দেশের শিল্প ঢাকা চিত্তগং ছাড়াও সারা দেশে ছড়িয়ে দিতে হবে। ইটস এ ভেরি পজিটিভ সিগন্যাল। অনেক শিল্পের র মেটেরিয়ালসের ওনারা ডিউটি নামিয়ে দিয়েছেন। সরকারকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ ব্যবসায়ীদের দেখেছেন, ওনাদেরকে সুযোগ দিয়েছেন। বাজেটের আকারটা অনেক বড় হয়েছে। 7th 5-year প্ল্যান অনুযায়ী আমাদেরকে এখন 28% থাকতে হবে, উইচ ইজ 6% আমাদেরকে ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও বাড়াতে হবে। সে ধরনের কোনো ইঙ্গিত কিন্তু আসেনি। ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে বলেন সে ধরনের কোনো রিফ্লেকশন আসেনি। যে সংসদে জনগণের অংশগ্রহণ নেই সেই সংসদের বাজেট গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এই বাজেট জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না বলেও মন্তব্য করেন। ভোটারবিহীন একটি সরকার, অবৈধ সরকার, তার বাজেট, এই বাজেটের মধ্যে জনগণের কোনো অংশীদারিত্ব নেই, জনগণের কোনো এখানে সমর্থন নেই। কিসের জন্য এই বাজেট? এই বাজেট হচ্ছে মিথ্যা বাজেট, চোরদের বাজেট। এখানে মানুষের কোনো অধিকার থাকবে না, এখানে মানুষের কল্যাণে কিছু হবে না। এবারের বাজেট বাস্তবধর্মী ও গণমুখী বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। অন্যান্য দলের সংসদ সদস্যরা বলছেন প্রস্তাবিত বাজেটে দেশের বড় বড় সমস্যা সমাধানে কোনো ধরনের নির্দেশনা নেই। সমতা ভিত্তিক বন্টনের প্রক্রিয়াও এবার বাজেটে স্পষ্ট নয়। বাজেট বাস্তবায়নযোগ্য, এর কোনো প্রভাব বাজারে পড়বে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রকে স্পর্শ করা হয় নাই। ক্ষুদ্র ব্যবসায়ী যারা ভ্যাটের জন্য আতঙ্কিত ছিল, সেটা সেই প্যাকেজ ভ্যাট সেটাও রাখা হয়েছে এবং তাদেরকে 36,000 টাকা পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। এই বাজেটের মধ্যে শিল্পায়নের খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আমাদের শিল্প খাতে যত উন্নতি হবে তত কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কর্মসংস্থানের ব্যবস্থা সকল ক্ষেত্রেকেই অগ্রাধিকার দিয়ে এই বাজেটটা করা হয়েছে। আমি মনে করি যে এটা অত্যন্ত একটা সময় উপযোগী গণমুখী বাজেট। এই উন্নয়ন প্রবৃদ্ধির সাথে যে আয় বৈষম্যের যে অভিঘাতটি আছে সেই দূরীকরণের ক্ষেত্রে এই বাজেটে কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু সুনির্দিষ্ট দিক নির্দেশনা না থাকাতে এই আয় বৈষম্য আমাদের সামাজিক স্থিতিশীলতাকে কিছুটা বিনষ্ট করতে পারে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াত সৃষ্ট 16টি সন্ত্রাসী চক্র নানা অপতপাততা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের হীন এই চক্রান্ত কখনোই সফল হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ ইউলককের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে একথা জানান প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনার সাহসী পদক্ষেপ আর বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মন্তব্য করেন
গ্রেগ ইউলককে। তার এই নেতৃত্বগুণেই গত কয়েক বছরে ব্যবসা বাণিজ্য, খেলাধুলা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সম্পর্ক অতীতের চেয়ে আরও সুদৃঢ় হয়েছে বলেও জানান তিনি। সুসম্পর্কের এই ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন গ্রেগ ইউলকক। আবারও পিছিয়ে গেল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি প্রদানের তারিখ। উচ্চ আদালতে এই মামলা সংক্রান্ত দুটি আবেদন বিচারাধীন থাকায় 3 সপ্তাহের জন্য কার্যক্রম মুলতবি করে 23 জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি দিতে বৃহস্পতিবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিনের কার্যক্রমের শুরুতেই উচ্চ আদালতে এ সংক্রান্ত দুটি আবেদন বিচারাধীন থাকায় এ মামলার কার্যক্রম 6 সপ্তাহের জন্য মুলতবি চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। দুদকের আইনজীবীরা এ আবেদনের বিরোধিতা করেন। দুপক্ষের শুনানি শেষে বিচারক 3 সপ্তাহের জন্য এ মামলার কার্যক্রম স্থগিত করেন। আদালতের এ আদেশে সন্তোষ প্রকাশ করেন বেগম জিয়ার আইনজীবীরা। সম্পূর্ণ বেআইনি বাদী কেস জারি দেখে সাক্ষী দিয়েছে, সেটা আইনসম্মত নয়। এই পয়েন্টে আমরা মোহামেডান হাইকোর্টে গিয়েছি, হাইকোর্ট এটা গ্রহণ করে নাই। আমরা আপিলেট ডিভিশনে মামলা ফাইল করেছি, সেই কারণে আমরা সময় চেয়েছি। বিজ্ঞ আদালত সময় মঞ্জুর করেছেন, আগামী 23 জুন এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে। তবে উচ্চ আদালতে এ সংক্রান্ত আবেদন বিচারাধীন থাকলেও সেখান থেকে কোনো স্থগিতাদেশ না দেয় মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না বলে মন্তব্য করেন দুদকের আইনজীবী। আমরা কমিশনের পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে বারবার বলেছি, উচ্চতর আদালত যদি কোনো স্থগিত না দেন, কোনো নির্দেশ যদি না দেন, তাহলে আমরা আমাদের মামলার কার্যবিধি পরিচালনা করতে পারবো। সুতরাং আজকে বেগম খালেদা জিয়ার 342 ধারার কার্যক্রম সমাপ্তি করতে কোনো বাধা নেই, কিন্তু মাননীয় আদালত তাদেরকে সময় দিয়েছেন। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। অনেক সীমাবদ্ধতার মধ্যেও মাদক নিয়ন্ত্রণ সহ রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকালে পিলখানায় সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় গত কয়েক মাসে বিভিন্ন ক্ষেত্রে বিজিবির সফলতা সহ নানা বিষয় তুলে ধরেন তিনি। মায়ানমারের যে বিষয়টা আছে সেটা হলো আমাদের শুধু যে ইয়াবা একটা কনসার্ন তাই না, সেখান থেকে কিন্তু প্রচুর রোহিঙ্গা আসে, আপনারা জানেন সেটা। প্রতিদিনই আমরা এই রোহিঙ্গাদেরকে বাধা দিচ্ছি। কোস্টগার্ড বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, আমাদের বিজিবির কথা বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেন, সবাই কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। বৈধ ডকুমেন্ট ছাড়া ইনঅ্যাডভার্টেন্ট ক্রসার যারা আর কি, তারা অবৈধভাবে সীমান্ত ক্রস করে পারে চলে যায়। আমরা যখনই খবর পাই বিএসএফ এর সাথে যোগাযোগ করি, ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে নিয়ে আসি। প্রবাসের সময় আরো থাকছে, রিজার্ভ চুরির ঘটনায় ফিলরেম সহ আরো 2টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে ফিলিপিন্স সরকার। ঈদ উপলক্ষে 1 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত সিএনজি স্টেশনগুলো 24 ঘন্টা খোলা থাকবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় ঈদে সড়ক, নৌ ও রেলপথে যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঈদের আগে ও পরের 3 দিন নিত্য প্রয়োজনীয় ও পচনশীল দ্রব্য বাদে মহাসড়কে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে। সিএনজি স্টেশনগুলো 1 জুলাই থেকে 10 জুলাই 2016 তারিখ পর্যন্ত মোট 10 দিন 24 ঘন্টা খোলা রাখা। জনস্বার্থ বিবেচনা ও যানজট নিরসনে পবিত্র ঈদের আগে 3 দিন ও পরে 3 দিন সকল মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। গার্মেন্টস সামগ্রী, ঔষধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন সমূহ এর আওতামুক্ত থাকবে। 2016-17 অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে যোগাযোগ ও অবকাঠামো খাত। অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে এ খাতের বরাদ্দ 28,554 কোটি টাকা। এদিকে চলতি অর্থ বছরের তুলনায় 3,000 কোটি টাকা বরাদ্দ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 14,951 কোটি টাকা। সাজিদ রাজুর রিপোর্ট। ভিশন 2021 বাস্তবায়নের পথে দ্বিতীয় মেয়াদ পার করছে ক্ষমতাসীন সরকার। 2 অঙ্কের অর্থনীতি বাস্তবায়নের পথে এরই মধ্যে বাংলাদেশের অর্জন নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় নাম লেখানো। এই অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে তাই এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে যোগাযোগ, অবকাঠামো এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত।
অর্থনীতির গতি বাড়াতে 100টিরও বেশি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছে সরকার। বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে রাস্তাঘাট অবকাঠামো তাই পাচ্ছে সর্বাধিক গুরুত্ব, যার প্রতিফলন ঘটেছে বাজেটেও। 37,265 কোটি টাকার সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এ খাতে, যা মোট বাজেটের 26.7%। দেশের মহাসড়ক নেটওয়ার্কে শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে 60টি সেতু পুনর্নির্মাণ, পায়রা নদীর উপর লেবুখালী সেতু এবং মধুমতি নদীর উপর কালনা সেতু নির্মাণ প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার মহাসড়ক ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য পৃথক লেন স্থাপনের কাজ এগিয়ে চলছে এবং এলেঙ্গা হাটিকুমরুল রংপুর পর্যন্ত অংশে 190 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ করেছি। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2030 সালের মধ্যে বিদ্যুৎ সুবিধার আওতায় আসার কথা দেশের সব নাগরিক। সে লক্ষ্যে চলতি অর্থ বছরে জ্বালানি খাতে বরাদ্দ দেওয়া অর্থ ছিল মোট বাজেটের 18.7% বেশি। তবে 2016-17 অর্থ বছরের বাজেটে বরাদ্দ কমানো হয়েছে জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 15,035 কোটি টাকা, যা মোট বাজেটের 13.3%। 2021 সাল নাগাদ আরো 16,086 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে। 6,681 মেগাওয়াট ক্ষমতার 20টি বিদ্যুৎ কেন্দ্রের দরপত্র প্রক্রিয়াধীন আছে এবং 4,435 মেগাওয়াট ক্ষমতার 8টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পরিকল্পনাধীন আছে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি কয়লা, ডিজেল ও ফার্নেস অয়েল, নিউক্লিয়ার এনার্জি এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুতের উৎপাদনে আমরা জোর দিচ্ছি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বরাদ্দ পেয়েছে 1,973 কোটি টাকা, অন্যদিকে বিদ্যুৎ বিভাগের বরাদ্দ 13,062 কোটি টাকা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বহুতল বিশিষ্ট বিজিএমইএ ভবন অপসারণে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আর সে কারণে বিজিএমইএ ভবন ভাঙতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার বিজিএমইএ ভবন অপসারণে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ রায় দেন। হাইকোর্টের রায় অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে ভবনটি অপসারণ করতে হবে। 2011 সালের 3রা এপ্রিল জনস্বার্থে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিএমইএ ভবনকে হাতিরঝিলের ক্যান্সার উল্লেখ করে তা অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। রায়ে বলা হয়, জমির স্বত্ব না থাকা এবং জলাধার আইন লঙ্ঘন করে অবৈধভাবে বিজিএমইএ ভবনটি নির্মাণ করা হয়েছে। আবারও বাজেট প্রসঙ্গ। 2016-17 অর্থ বছরের মোট বাজেটের 14.39 ভাগ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। বরাদ্দ বেড়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতেও। কৃষিভিত্তিক টেকসই শিল্প উন্নয়নের লক্ষ্যে 13,675 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবারের বাজেটে। যদিও শতাংশের হিসেবে বরাদ্দ কমেছে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে, কমেছে ভর্তুকির পরিমাণও। বিকেলে বাজেট বক্তৃতায় গুরুত্বপূর্ণ এই 3টি খাতে চলমান অগ্রগতি ধরে রাখতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। বিস্তারিত জুবাইর ফয়সালের রিপোর্টে। গেল এক দশকে দেশের উন্নয়ন আর অগ্রগতির সবচেয়ে বড় চিত্র ফুটে উঠেছে শিক্ষা ও স্বাস্থ্য খাত ঘিরে। মাতৃমৃত্যু রোধ, শিশু মৃত্যুহার কমিয়ে আনার মাধ্যমে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বড় ভূমিকা রেখেছে স্বাস্থ্য খাত। এ সময়ে শিক্ষা খাতেও ঘটেছে ব্যাপক উন্নয়ন, বেড়েছে শিক্ষিতের হার, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। আর এসব বিষয় সামনে রেখেই গুরুত্বপূর্ণ এ দুটি খাতকে বরাদ্দের দিক থেকে 2016-17 অর্থ বছরের বাজেটে দেওয়া হয়েছে বিশেষ অগ্রাধিকার। নতুন অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের বরাদ্দ 17,487 কোটি টাকা, শিক্ষা খাতের 49,009 কোটি টাকার মধ্যে 26,847 কোটি টাকা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। আর প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে দেওয়া হয়েছে 22,162 কোটি টাকা। সকল প্রাথমিক বিদ্যালয় বাজেট প্রস্তাবনায় তৃণমূলের স্বাস্থ্যসেবার উন্নয়নের পাশাপাশি অর্থমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা খাতের বরাদ্দকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবেই দেখছে বর্তমান সরকার। শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। তাই সামগ্রিক শিক্ষা খাতের ব্যয়কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এ খাতের উন্নয়নে আমরা বিভিন্ন কার্যক্রম করেছি। এদিকে প্রতি বছরই দেশে ফসলি জমির পরিমাণ কমলেও বাড়ছে ফসল উৎপাদন, যা প্রমাণ দিচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের। গেল কয়েক বছরে কৃষি খাতে প্রবৃদ্ধির হারও 4% বেশি। তবে শতাংশের হিসেবে কমেছে 2016-17 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দের পরিমাণ। দেয়া হয়েছে 13,675 কোটি টাকা, যা মোট বাজেটের 4.01%। চলতি অর্থ বছরে যা ছিল 4.3%। কৃষি গবেষণা
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো উপযুক্ত কৃষি প্রযুক্তি উৎপাদন ও উদ্ভাবন, কৃষি গবেষণার জন্য এন্ডাওমেন্ট ফান্ড মঞ্জুর এবং উৎপাদন বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য রক্ষার্থে জৈব সারের ব্যবহারে উৎসাহিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বরাদ্দের বেশিরভাগ অর্থ কৃষি পণ্যের বহুমুখীকরণ, নতুন প্রযুক্তির মাধ্যমে ফলন বৃদ্ধি ও কৃষি অর্থনীতির সম্প্রসারণে উচ্চতর গবেষণা কাজে ব্যয় করা হবে বলেও বাজেট প্রস্তাবনায় জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমরা বিভিন্ন পণ্যদ্রব্য। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,42,752 কোটি টাকা। এর মধ্যে মূল্য সংযোজন কর মূসক থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বাজেট বক্তৃতায় বহুল আলোচিত মূসক আইন 1 বছর পিছিয়ে 2017-এর জুলাইয়ে পুরোপুরি কার্যকর করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে এবারও বহাল থাকছে প্যাকেজ মূসক। বিস্তারিত হাজরা শিলির রিপোর্টে। 2016-17 অর্থ বছরের বাজেটকে বলা হচ্ছে মেগা প্রকল্প বাস্তবায়নের বাজেট। মধ্যম আয়ের দেশ হতে উচ্চ প্রবৃদ্ধি অর্জনে বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বড়। চলতি অর্থ বছরের রাজস্ব আদায় সন্তোষজনক না হওয়ায় সংশোধিত লক্ষ্যমাত্রা 31,443 কোটি টাকা কমিয়ে 1,77,000 কোটি টাকা নির্ধারণ করা হয়। এরপরও এবার 3,40,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে 2,42,752 কোটি টাকার উচ্চ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে এনবিআর কে যোগান দিতে হবে 2,03,152 কোটি টাকা। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বড় রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণের যৌক্তিকতা তুলে ধরে অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। মোট রাজস্ব আয় এই বছরে হবে 2,42,752। এতে এনবিআর কর হারটা বিশেষভাবে বাড়বে, কেন গতবার তাদের বেশ কিছু অবনতি হয়েছিল। এনবিআর বহির্ভূত কর সেটাও বাড়বে, কর ব্যতীত প্রাপ্তি সেটাও বাড়বে। তবে 1 জুলাই থেকে মূসক আইন 2012 পুরোপুরি কার্যকর করার কথা থাকলেও তা 1 বছর পেছানো হয়েছে। দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি যথাযথ নয়। সেজন্য এই আইনটি এই বছরে কার্যকরী হবে না, এটা কার্যকরী হবে 2017 সালে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে প্যাকেজ মূসকও বহাল রাখা হয়েছে। তবে বাজেটে অধিকাংশ আমদানি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস কিংবা প্রত্যাহার করা হয়েছে। এ অবস্থায় নতুন করের ক্ষেত্র তৈরি ও প্রয়োজনীয় প্রস্তুতি না থাকলে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মত অর্থনীতিবিদদের। সার্বিকভাবে এই বাজেটের যে আকার সেটার অর্জনে করার জন্য এনবিআর কে ইতিহাসের বাইরে চাইতে অগ্রগামী হতে হবে। কিন্তু এবার ভ্যাটকে যেহেতু আবার একটু এটাকে পুনর্বিবেচনার পর্যায়ে আনতে হয়েছে, সেহেতু কোনো খাত বা ক্ষেত্রে হয়তোবা যে অর্জনটা তারা প্রত্যাশা করেছিলেন সেই হিসাবটা হয়তো আবার সংশোধনের প্রয়োজন পড়বে। মূল্য সংযোজন কর আইনটি অনেক পরীক্ষা। বাজেটে রাজস্ব আহরণে অভ্যন্তরীণ উৎসের উপর জোর দেওয়া হলেও বিশ্লেষকদের মতে বাড়াতে হবে এনবিআর এর সক্ষমতা, এডিবি বাস্তবায়নের দক্ষতা ও বিনিয়োগ। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে দেশের বড় সমস্যা সমাধানে কোনো ধরনের দিক নির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংক ডাকাতি, মুদ্রা পাচার, পানামা পেপারস কেলেঙ্কারি রোধ সহ আইনের শাসন প্রতিষ্ঠায় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় কোনো দিক নির্দেশনা নেই। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হলো সে সম্পর্কে কোনো উচ্চবাচ্য বাজেটে নেই। হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে সে সম্পর্কে কোনো বাজেটে উল্লেখ নেই। ব্যাংক যে ডাকাতি হলো সে সম্পর্কে কোনো উচ্চবাচ্য বাজেটে নেই। পানামা পেপারসের অনেকের নাম আসলো সে সম্পর্কে বাজেটে কিছু নেই। আমরা আশা করেছিলাম এগুলো আসবে এবং বিশেষ করে আইনের শাসনের কথা তারা বলবেন, আইনের শাসনের কথা তারা বলেন নাই। মধ্যরাতে শেষ হলো ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। শনিবার দেশের 710টি ইউনিয়নে ভোট গ্রহণ। এদিকে ভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শেষ মুহূর্তে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করে জনপ্রতিনিধি নির্বাচনের কথা জানিয়েছেন ভোটাররা। এদিকে পাবনা সহ দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন সহিংসতা হলেও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। ষষ্ঠ দফায় 724টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হলেও চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় উপজেলার 14টি ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেম সহ আরো 2টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে ফিলিপিন্স সরকার।
ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক বিএসপির মুদ্রানীতি বোর্ড থেকে ফিলরেম সার্ভিস কর্পোরেশন সহ ওয়েরকুইক ইনকর্পোরেশন এবং পেসো রেমিটেন্স এক্সপ্রেস ইনকর্পোরেশনের লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া $8,10,00,000 ফিলরেমে পেসোতে রূপান্তর হয়ে ক্যাসিনো স্থানান্তরের প্রমাণ পায় ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এবার তদন্তে নেমেছে মার্কিন কংগ্রেস। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্টকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে মার্কিন কংগ্রেস। এতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত তথ্য 14 জুনের মধ্যে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছে কংগ্রেসের একটি কমিটি। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। বৃহস্পতিবার সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে 3টি বাসে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর চালানো হয় আরও 2টি বাসে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকায় প্রাইভেট কারের সাথে বিপরীত থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং আরও 3 জন আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে শাহিন মিয়া নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার আহরন্দ এলাকায় দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হয় অন্তত 20 জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও কক্সবাজার, ময়মনসিংহ ও গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 3 জন। চট্টগ্রাম থেকে 36,000 পিস ইয়াবা এবং 42 লাখ টাকা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস। বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ ও সুগন্ধা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায় একটি চক্র বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেলিনা আক্তার, মোহাম্মদ আলম ও হামিদা বেগম নামে 3 জনকে আটক করে পুলিশ। পরে তাদের ব্যবহৃত মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হলে 36,000 ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী নগরীর সুগন্ধা এলাকার একটি বাসা থেকে 42 লাখ টাকা জব্দ করে পুলিশ। সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরেই চট্টগ্রামে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। একটা বড় ইয়াবা চক্র, তাদের কাছ থেকে 36,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং ইয়াবা বিক্রয় লব্ধ 42 লক্ষ নগদ টাকা আমরা উদ্ধার করেছি। এই পর্যন্ত আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি এবং এদের আরো 2 জনের নাম আমরা পেয়েছি। ওরা কক্সবাজার জেলা থেকে বা টেকনাফ অঞ্চল থেকে তারা মূলত ইয়াবা এনে এখানে চিটাগাংয়ের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। আগামী 2 বছর দেশের বাইরের ক্রিকেটে আর ভিন্ন কন্ডিশনে টিম বাংলাদেশকে সফলতা এনে দিতে চাই। ছুটি কাটিয়ে দেশে ফেরার পরদিনই এমন প্রত্যাশায় ব্যক্ত করেছেন জাতীয় দলের হেড কোচ হাথুরু সিংহে। টেস্ট ক্রিকেটে টাইগার বোলাররা যাতে প্রতিপক্ষের 20 উইকেট নিতে পারে তার জন্য বোলিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী করার প্রত্যাশা তার। লঙ্কান এই কোচ আরও জানিয়েছেন, ইংল্যান্ডের কন্ডিশনের সাথে অভ্যস্ত হওয়ার জন্য ফিট থাকলে মুস্তাফিজের কাউন্টি ক্রিকেট খেলা উচিত। ওয়ার্ল্ড টি20-র পর 2 মাস ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন হেড কোচ হাথুরু সিংহে। এই লঙ্কানের সাথে নতুন মেয়াদে চুক্তির অপেক্ষায় বিসিবি। এরপর আবার নতুন করে সদস্য হতে যাচ্ছেন নির্বাচক প্যানেলে। গত 2 বছরে দেশের ক্রিকেটে সাফল্য এনে দিয়েছেন নিয়মিতভাবেই। এবার হাথুরুর টার্গেট ভিন দেশের কন্ডিশনে সফল হওয়া। সবাই বলে বাংলাদেশ দেশের মাটিতে ভালো খেলে। আগামী 2 বছর দেশের বাইরের ভিন্ন ভিন্ন কন্ডিশনে ক্রিকেট খেলে সফলতা অর্জন করাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। গুড বোলিং ইউনিট টু টেক 20। গত 2 বছরে প্রচুর ওডিআই আর সাম্প্রতিক সময় প্রচুর টি20 খেলেছে টিম বাংলাদেশ। সামনের বছরগুলোতে হাথুরুর আশা আরো বেশি টেস্ট খেলবে বাংলাদেশ। সেজন্য দরকার বোলিং ডিপার্টমেন্টকে আরো বেশি শক্তিশালী করা। We need to find good bowling in it. বাংলাদেশ টেস্ট ক্রিকেট খুব বেশি খেলে না। আশা করব সামনের দিনগুলোতে বিসিবি আরো বেশি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজনের চেষ্টা চালাবে। আর আমাদের বোলাররা যাতে প্রতিপক্ষের 20 উইকেট নিতে পারে এমন ভাবে তাদেরকে তৈরি করতে হবে। As well as few good
আইপিএল খেলে ক্লান্ত মুস্তাফিজ আপাতত বিশ্রামে। অনেকেই বলছেন ইনজুরি এড়াতে তাকে আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রাখা উচিত। তবে হেড কোচের মত, ফিট থাকলে মুস্তাফিজকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে দেওয়া উচিত, ভবিষ্যতে যার সুফল পাবে বাংলাদেশ। ফিট থাকলে মুস্তাফিজের ইংলিশ কাউন্টি খেলা উচিত, তাতে ইংল্যান্ডের উইকেটে তার খেলার অভিজ্ঞতা হবে যা বাংলাদেশের উপকারে আসবে। কাউন্টিতে যদি আরো বেশি বাংলাদেশি ক্রিকেটার ডাকা হতো, আমি সবাইকে সেখানে খেলার ব্যাপারে সমর্থন জানাতাম। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে টাইগাররা। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। হাথুরু তাই এখন থেকেই পরিকল্পনা আঁটছেন মেগা ইভেন্টে সফল হতে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রমের জন্য 2016-17 অর্থ বছরের বাজেটে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ক্রিকেটের যুব সমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখে, তাদের বিশেষ করে ক্রীড়ার জন্য প্রশিক্ষণ কার্যক্রমকে জোরদার করার জন্য আগামী বছরে 100 কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং 2015-16 অর্থ বছরের সম্পূরক বাজেট এই মহান সংসদে আপনার অনুমতিক্রমে উপস্থাপন করব। 2016-17 অর্থ বছরের বাজেট ঘোষণা। 3,40,605 কোটি টাকার বাজেট প্রস্তাবনা। প্রবৃদ্ধির লক্ষ্য 7.2%। শুল্ক বাড়ছে না নিত্যপণ্যের উৎপাদনে, বাড়ছে তামাকজাত পণ্য, সিম কার্ড আর রডের দাম। কমছে কৃষি যন্ত্র, সিলিন্ডার গ্যাস ও মোটরসাইকেলের দাম। বহাল থাকছে প্যাকেজ ভ্যাট। ক্ষুদ্র ও মধ্যম সারির বাণিজ্যে এবারের বাজেট সুযোগ তৈরি করবে বলছেন ব্যবসায়ী নেতারা। বাস্তবায়নের ব্যাপারে সংশয় সিপিডি। রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে বাধা নেই, ভাঙতে হবে 90 দিনের মধ্যে। হাইকোর্টের রায় আপিলে বহাল। এবং ঈদ উপলক্ষে 1 জুলাই থেকে 10 দিন সিএনজি স্টেশন 24 ঘন্টা খোলা থাকবে। ঈদের আগে পরে 3 দিন মহাসড়কে চলবে না ভারী যানবাহন। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।